নিতুর ঘরের দিকে যাচ্ছিলাম এমন সময় আন্টিটা ডাক দিল। এই মেয়ে শুনো তো। জি আন্টি বলুন। কিভাবে পটাও বড়লোকের ছেলেদের একটু বলো তো। আমি তো খালি ভাবি আজকালকার ছোটলোক মেয়েরা কিভাবে শিখে এত চালাকি। পরে বুঝি এদের তো রক্তেই সমস্যা। বড়লোক ছেলে দেখলেই রূপ যৌবন সব ব্যবহার করে তাদের পটায়। আন্টি আপনার বলা শেষ? এখন রে আন্টি প্রথমে আপনার মতো বুড়ি একটারে টপকাবেন তারপর পটায় ফেলবেন। আর আমরা তো আপনাদের দেখেই শিখি। এক কথায় আপনারা তো আমাদের আইকন। আর আমরা তো আপনাদের পুরাই ফ্যান। এই মেয়ে তুমি কি মজা করতেছ আমার সাথে? জি না। মজা তো আপনি নিচ্ছেন। শুনেন আন্টি আপনি আমার বড় আর বড়দের জায়গা সবসময় সম্মানের ঘরে থাকা ভালো। যখন তারা তা থেকে নেমে যায় তখন তাদেরকেই ঘৃণিত ব্যক্তি ভাবি। আপনি তো আমার মায়ের বয়সী। আপনারও নাকি একটা মেয়ে আছে। আপনার মেয়েকে কেউ এমন বললে ভালো লাগত? আন্টি আরাব আর আমি বিয়ে করেছি এটা আমাদের বিষয়। রূপ আর যৌবন ব্যবহার করে জীবনে কিছু হওয়ার শিক্ষা আমার বাবা মা দেয়নি। তারা খুব বেশি শিক্ষিত না হলেও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। খুব বেশি বললাম মাফ করবেন কিন্তু আন্টি এতটা কথা কাউকে শুনাইয়েন না যে তার ধৈর্যের সীমা শেষ হয়ে যায়। কথাগুলো বলে আমি চলে আসলাম। কিছু সময় পর বাহিরে থেকে শব্দ আসল। আন্টি ও তার পরিবারের লোকজন যাওয়ার জন্য পা বাড়াচ্ছেন। আর শাশুড়ি আম্মু তাদের আটকানোর চেষ্টা করছেন। আমাকে দেখা মাত্রই আন্টিটা বলে উঠল, তোর বৌমা যেখানে নিজে আমাকে বের হয়ে যেতে বলছে আমি আর থাকব না এখানে। এখনই চলে যাব। এখানে অপমান হতে আসিনি আমি। যদিও আমি একবারও তাকে যেতে বলিনি, কিন্তু তার কথাগুলোয় অবাক হলাম না। তুই এই মেয়ের কথায় কান দিচ্ছিস কেন? আমার বাড়িতে আসছিস সেই ছোটলোক মেয়ের কথায় যাবি কেন? না রে আমি থাকবই না। আমারও একটা সম্মান আছে। এই মেয়ে তুমি কি আমার সংসারে অশান্তি সৃষ্টি করতে আসছো? এখনই মাফ চাও হুমায়রার কাছে। ওকে শাশুড়ি আম্মু আন্টি মাফ করে দিয়েন আমার শাশুড়ি আম্মুকে। আমি বললাম, এই মেয়ে আমি কই মাফ চাইলাম তুমি মাফ চাও। শাশুড়ি আম্মু বলল, ওহ ভালো করে বলবেন তো। আন্টি আমাকেও মাফ করে দিয়েন এবার যাইতে পারেন। আমি এখানে থাকবই না। থাক রে নাজিয়া। ও আন্টি যাবেন ভালো কথা ব্যাগ থেকে আমার শাশুড়ি আম্মুর নেকলেসটা তো রাখে যান। মানে কি বলছো নাজিয়ার নেকলেস আমার কাছে কেন হবে? আন্টি বলল, এই মেয়ে কি ফালতু বলছো? শাশুড়ি আম্মু বলল, একটা ম্যাজিক দেখাই। এই যে দেখেন 1 2 3 আন্টির মেয়ের জ্যাকেটের ভাঁজ থেকে নেকলেস বেরিয়ে আয়। আন্টির মেয়ের জ্যাকেট থেকে শাশুড়ি আম্মুর নেকলেসটা বের হতেই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি হুমায়রা আমি কখনো ভাবিনি তুই তেমনটা করবি। তুই এই ছোটলোকের কথা বিশ্বাস করতেছিস? আমি নিজের চোখকে বিশ্বাস করছি কথা বাড়াইস না। আমি ভাবতেও পারিনি এমন করবি ছি। মাফ করে দে আমাকে নাজিয়া মাফ করে দে। আসলে আমার ভালো লেগেছিল। তাই বলে এভাবে? আমাকে বলতি দিয়ে দিতাম। বন্ধুত্বের এমন দাম দিবি কখনো ভাবিনি। বেরিয়ে যা এখনই এখান থেকে। নাজিয়া। নামও নিবি না আমার। আন্টি ছোটলোক হতে পারি কিন্তু কারো জিনিস না বলে নেই না। আর শাশুড়ি আম্মু আপনি আমাকে ছোটলোক ভাবলেও আমি কিন্তু আপনাকে আমার আরেকটা মা ভাবি আর মায়েরা কখনো আপন পর ভালো খারাপ হয় না। এটুকু বলে ওখান থেকেও চলে আসলাম।
তারিখ দেখলাম প্রায় অনেকটা দিন চলে গেছে, কিন্তু আমার কাজ অনেক বাকি। জানি না সত্যি কাজটা ঠিকঠাক করতে পারবো কি না। আজ নাকি তুমি অনেক সাহস দেখিয়েছ? আরব ওদিন রাতে প্রশ্ন করল। না, বাই চান্স দেখে ফেলছিলাম, ধরায় দিছি। আসলে লাক মাঝে মাঝে কাজ করে। মন খারাপ নাকি? আপনার আব্বু আপনাকে খুব ভালোবাসে। টপিক চেঞ্জ করো। আচ্ছা, আপনি জানেন আপনি অনেক কিউট। হ্যাঁ, এই জন্য কত মেয়ে পাগল। আমি অনেক হ্যান্ডসাম, আর এই জন্য কলেজ লাইফ থেকেই মেয়েরা জাস্ট আমার পাগল ছিল। হোয়াট, আমি মানুষকে আন্দাজি হাওয়া ভালো দিতে পারি, আজও প্রমাণ পাইলাম। মুহাহা। শয়তানি হাসি দিলাম। শয়তানি হাসি দেওয়া বন্ধ করো। কেয়া কারু মে সাবজি সাবকি আতি নাহি, মেরি জাতি নাহি। হিরো পান্তি নাহি সাবজি, হিরোইন পান্তি। হাহা, ভালোই। আরাব আমার দিকে তাকায় আছে। এমন সময় ওর ফোন বেজে উঠল। তবুও একদৃষ্টিতে ও আমার দিকে তাকায় আছে। আরাবের মনে, মেয়েটা মনে হয় পৃথিবীতে ওয়ান পিস। এতটা আজব কাউকে দেখিনি। সাবজি, আপকা ফোন বাজ রাহা হে। আরাবের ঘোর কাটালাম কথাটা বলেই। কিছু সময় পর আরাব বলল, কাল দুপুরে রেডি থাকিও, আমার এক ফ্রেন্ডের বিয়ে। আজ হলুদ, কিন্তু আমি বললাম আজ যেতে পারবো না। হঠাৎ করে বিয়ে আর কি? ওয়াহ, বিয়া! আমিও একদিন বিয়া করমু। হলুদও লাগামু, মেন্দিও পরমু। খালি বিয়ের শখ, বাচ্চার শখ। আরাব মৃদু হেসে বলল, তো হবে না? আপনি তো হঠাৎ বিয়া করলেন, তাও সাময়িক। মুই বুঝি বিয়া করিম না? হ্যাঁ বুঝছি, বিয়েও করিও, সব করিও, বাচ্চাও নিও, আর কালকে রেডি থাকিও। উখে খারান, মুই কোনো ড্রেস পরমু কন্ত? যা ইচ্ছা। বেয়াদব লোক চুজো করে দেয় না। আই এম মিসিং কুবরা, ওয়ে আমারে চুজ করে দিত। এইসব আলতু ফালতু কথায় আরেকটা দিন চলে গেল। পরের দিন দুপুরে বের হতে যাব এমন সময় সোনার কাঠি পাইছে, খালি যেমন খুশি নাচাচ্ছে। কথাটা যে শাশুড়ি আম্মু আমাকে বলল বুঝলাম, কিন্তু কিছু বলার নেই। আরাবের বন্ধুর বিয়ের আয়োজন তার বাড়িতেই হয়েছে। সেখানে যেতেই আরাবকে তার বন্ধুরা ঘিরে ফেলল। বিয়েতে দাওয়াত দেয়নি, এই সেই বলেই। পরিচয় পর্ব শেষে তারা একসাথে গল্প শুরু করে দিল। বন্ধুরা এক হলে কথা শেষ হয় না। তাই আমি এক জায়গায় বসলাম। আরাবের কাছে গেছিলাম, কিন্তু সে বিজি ছিল। একটা ছেলে হঠাৎ পাশে এসে বসল। হাই। একটা ফুল এগিয়ে বলল। আমি দেখেও জবাব দিলাম না। ছেলেটা আবার বলল, এই যে মিস। জি ভাইয়া, বলুন। এই তো মনে আঘাত করে দিলেন, এভাবে ভাইয়া ডাকতে নেই যে, এখানে ব্যথা করে। ভাইয়া ঘুষি মারলে ব্যথা ভালো হবে? হায় হায়, সোজা মারামারি। মেয়েদের এমনি হওয়া উচিত সাহসী। আর ছেলেদের একদম আপনার মতো হওয়া উচিত নয়। আচ্ছা বাদ দেন, তার নাম কি আপনার? আপু। আরে বলেন তো, আপনি কিন্তু অনেক বেশি কিউট। সুন্দরী কাদের বলে উদাহরণ আপনাকে দিয়েই দিতে হবে। আচ্ছা নাম না বলেন, ফুলটা তো নেন। লাগবে না। নেন না, ভালো লাগবে। দেখেন, আমার মতো কিউট ছেলেকে না বলতে নাই। আমি তো আর প্রপোজ করছি না। নো নিড। আরে মজা ছাড়েন তো, এই দেখেন যার বিয়ের অনুষ্ঠানে আসছেন সে আমার ভাই হয়, আর সেই অনুযায়ী নাম জানা তো ভালো। তার নাম হইল ভাবি। পিছন থেকে কে যেন বলল, তাকিয়ে দেখি আরাব। আরাব ভাইয়া তুমি?
হ্যাঁ, আর যাকে বিরক্ত করছিস সে তোর ভাবি। আমার বউ আর ভাবির নাম তো জানতে হয় না। হ্যাঁ, ঠিক বলছ। ভাইয়া, মনে হয় আমাকে কেউ ডাকছে। যাই, আচ্ছা। ছেলেটা ওখান থেকে যেতেই না বলে এখানে আসলে কেন? কিছুটা রাগী স্বরে। আপনিই তো বিজি ছিলেন। তো বলা যায় না? আর ছেলেটার সাথে কথাই বলছিলে কেন? ওইসব ছেলের সাথে কথা বলবা না আর। ওকে, সরি। কিন্তু পোলাডা তো কিউট ছিল। হ্যাঁ, পটায় দিব। হ। কি বললা? না না, কোনো দরকার নাই। আরাভের রাগী চেহারা দেখে অবাক হলাম। মনে হচ্ছিল সে একটু জ্বলতে ছিল, কিন্তু তার জ্বলার কারণ তো কোনো খুঁজেই পেলাম না। কিছু সময় পর আমি আবার আরাবকে হারায় ফেললাম। অপরিচিত জায়গায় যেতে এই জন্যই আমার ভালো লাগে না। হাঁটতে হাঁটতে একসময় ছাদের দিকে চলে আসলাম। সেখানে কয়েকটা ছেলে মদ খাচ্ছিল। এটা দেখে চলে আসতে যাব তখনই একটা ছেলে আমার হাত ধরে ফেলল। এরকম সিচুয়েশনে কোনোদিন পড়িনি। ছেলেগুলো নেশায় ছিল, তাদের চোখগুলোতে কামনা ফুটে উঠতেছিল। চিৎকার করতে যাব এমন সময় একজন মুখ চেপে ধরল। চোখের কোণায় পানি জমে উঠছিল। আরেকটা ছেলে আমার দিকে আসতেই হঠাৎ আরাব ছেলেটার হাত ধরে ফেলল। সেই মুহূর্তে আরাবকে দেখে আমি নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে করছি। আরাবের চোখে রাগের পরিমাণ আরও বেশি। মেয়ে যা, এখান থেকে আমাদের বাধা দিতে আসিস না, বেঁচে ফিরবি না, একটা ছেলে বলল। তার আগে নিজে তো বাঁচ। এইটুকু বলে আরাব সবগুলোকে মারতে শুরু করল। আরাবের রাগ সম্পর্কে ধারণা ছিল, কিন্তু এতটা যে হতে পারে জানতাম না। কয়েকজন পালালো। একজন যে আমার হাত ধরে ছিল, আরাব তাকে মারতে থাকল। সেও পালালো। কে বলছিল তোমাকে এখানে আসতে? হ্যাঁ, ছাদে কে আসতে বলছে? আমি তো আপনাকে খুঁজছিলাম। কাঁদতে কাঁদতে বললাম। আমি ছাদে কি করতে আসব, নিচে দেখতে পাও না? আর ওইগুলোকে তো আমি মারেই ফেলবো, দাঁড়াও। আরাব আবার এগোতে যাবে তখনই আমি ওকে জড়িয়ে ধরলাম। আরাবও শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। জীবনে এমন মুহূর্ত কখনো আসেনি। আরাবকে সেই সময় সবচেয়ে আপন মনে হচ্ছিল। কাঁদতে কাঁদতে এক মুহূর্তে হেঁচকি উঠে গেল। চুপ, কাঁদিও না। কিচ্ছু হয়নি, আমি আছি তো। আরাব আমাকে চুপ করাতে লাগল। চোখের পানি মুছে দিল। আমি নিজে স্বাভাবিক হতে পারছিলাম না। চুপচাপ হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। আরাব প্রোগ্রামে আর এক মুহূর্তের জন্যও আমাকে একা ছাড়ল না। আমার হাতটা ধরে থাকল। আমি নিজেও ছাড়ার সাহস পাচ্ছিলাম না। প্রচুর ভয় করছিল। অনেকটা টাইম পরে আরাবের সাহায্যে আমি কিছুটা স্বাভাবিক হয়েছিলাম। আরাবের চোখেও রাগ দেখা যাচ্ছিল প্রচুর। সেদিন বাড়িতে ফেরার পথে আপনার বন্ধুর বিয়েতে কোনো মজা পাইনি। শুধু নিজেকে সামলাতে আর আরাবের রাগ কমাতে বললাম। কেন? কাউকে চিনি না, কেমন আজব লাগছিল, আর আপনিও আমার হাত ছাড়েননি। নিজেও চুপ ছিলেন, আমাকেও চুপচাপ রাখছেন। এর জায়গায় আমার পরিচিত কারো বিয়ে হলে দেখতেন জাস্ট সেই লেভেলের মজা হয়। সেখানেও একা ছাদে যাও নাকি? কেঁদে দিব কিন্তু আবার। হ্যাঁ, এটাই পারো। বাচ্চা মেয়ে সাধে বলি না। আর চিন্তা করো না, ওই ছেলেগুলোর 12টা আমি বাজাবই। ওয়াহ, হিরো পারসন। আপনি যদি আমার পুরো লাইফের হাজবেন্ড হতেন তাহলে আজ আপনাকে কিসি কইরা লাইতাম। করতেও গেছিলাম জানেন, পরে লজ্জা পাইছি, হিহি।
কথা বলতে বলতে যে কি বলে ফেলছিলাম বুঝিনি। পরে বুঝতেই নিজে লজ্জা পেয়ে চুপ হয়ে গেছিলাম। আরাভও লজ্জা পাইছিল, কিন্তু কিছু বলেনি। আরও কিছু দিন চলে গেল। একদিন বিকেলে আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছিল। তখন আরাব ঘরে আসতেই, মি আরাব, আপনার সাথে আমার কথা ছিল। হুম। আপনার প্রয়োজনীয় কাজ আছে রিসেন্ট কোনো? হ্যাঁ। আচ্ছা। কিছু বলবা? হ্যাঁ, আসলে কথাটা শেষ করার আগেই আরাবের ফোনে কল আসলো। এলিনা নাকি পিল খেয়েছে। আরাবের চিন্তার মাত্রা বেড়ে গেল। সাথে সাথে ফ্লাইটের টিকিট কেটে নিল। এলিনা সুইসাইড করার চেষ্টা কেন করেছে কিছুই বুঝলাম না। আরাব এর সাথে দ্রুতই আমেরিকার পথে যাত্রা শুরু করে দিলাম। বাড়ির সবাইকে বলা হলো হানিমুনে যাচ্ছি আমরা। যদিও এতে নিতু ছাড়া আর কেউ বেশি গুরুত্ব দিল না। মেয়েটা বিশ্বাস করল সত্যি আমরা হানিমুনে যাচ্ছি। এই ভেবে সবকিছু রেডি করতে সাহায্য করল। কিছুদিন পর আরাব এলিনার পাশে বসে আছে, এলিনার হাত ধরে। এই বিষয়টা হওয়া স্বাভাবিক জেনেও আমার খুব বেশি কষ্ট হচ্ছিল। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালেই এসেছে আরাব। আশারই কথা। আরাব আর এলিনা কথা বলছিল। এক মুহূর্তে এলিনাকে আরাব জড়িয়ে ধরল। তাদের এরকম মুহূর্ত দেখার শক্তি ছিল না। আমি বাইরে বেরিয়ে গেলাম। এদিকে, এরকম করলে কেন এলিনা? তুমি আমার ফোন ধরছিলে না, প্লাস ইউ আর ইগনোরিং মি। আমি ইগনোর করছিলাম না, বিজি ছিলাম, আমার নানু অসুস্থ ছিল, ওখানে ছিলাম। ইউ নো আই লাভ ইউ এন্ড আই কান্ট লিভ উইথাউট ইউ। আমি তোমার বিয়েতেও মতো দেইনি। জোর করে করছিলা, নাও আই কান্ট লিভ হার উইথ ইউ। সিও আমাদের বিষয়ে সব জানে এন্ড আমি ডিভোর্সে অ্যাপ্লাই করে দিছি। আর মি চৌধুরীকে আর মিসেস চৌধুরীকে শাস্তি দিতে আমাকে ওর প্রয়োজন। আমার সব সম্পত্তির অর্ধেক মালিক ও, এটা তো জানো। আর ও তা দিয়ে দিবে। ডিল এটাই। এর জন্য ওর পড়ালেখা আর জবের দায়িত্ব আমি নিছি। সো ডোন্ট ওয়ারি। নাজিয়া চৌধুরী ওকে ঘৃণা করে আর এই জন্যই ওকে বিয়ে করা। তোমাকে করতে পারতাম, বাট এতে মি এন্ড মিসেস চৌধুরী শাস্তি পাবে না। প্লিজ বি উইথ মি আর এমন চাইল্ডিস কাজ করবা না। আদিরাও তোমার থেকে বেশি বুঝে আর তুমি। ওয়াও, সবশেষে আদিরার নাম এসেই গেল। প্লিজ। ওকে, গট ইট। আমার রিলিজ আজই দেওয়ার কথা, যোগাযোগ করো। আর তুমি হোটেলে না, আমার ফ্ল্যাটেই উঠবা। এলিনা বলল। বাট আদিরা, তোমার ফ্ল্যাটে তো রুম পার্টনার আছে, জায়গাই নাই। আমার রুমে থাকবা। কি প্রবলেম? ইউ নো দ্যাট বিয়ের আগে আমি তোমার সাথে থাকব না। যতই মডার্ন হই, সামান্য শিক্ষা আছে। আদিরার সাথে থাকতে তো সমস্যা হয় না তোমার। ওর সাথে আমার কিছুই হয়নি ওমন। এক বিছানায় যদি থাকি, বালিশ থাকে। আর এলিনা লিসেন, এসব ফালতু কথা বললে আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে বাধ্য হব। আমরা হোটেলেই থাকব। ওকে, সরি বেবি, ইউ নো আই লাভ ইউ। হুম। লাভ ইউ টু বলবা না? আরাব অপরদিকে তাকাতেই দেখল আদিরা নাই। ও নো, আদিরা কই? এটা বলেই আরাব বের হয়ে গেল। এলিনার এই বিষয়টা ভালো লাগল না। আরাব মনে মনে, এই পাগলি মেয়েটা যে কই গেল। একটু সময় শান্তি মতো থাকে না। এদিক ওদিক খুঁজতে লাগল। গিয়ে দেখল আদিরা একটা ছোট বেবিকে নিয়ে খেলছে। আদিরা। আরাব ডাক দিল। মিস্টার আরাব, বেবিটা অনেক কিউট না?
আমারও এরকম একটা বেবি হবে এই দিদুনটা বলেছেন এক মধ্যবয়সী মহিলাকে দেখিয়ে। ইজ শি ইয়োর ওয়াইফ? মহিলাটা জিজ্ঞেস করল। ইয়েস, সরি, ডিড শি ট্রাবল ইউ? No, she helped me. The child is my grandson. Her mother is ill and admitted here. He was crying, but this girl helped me. She is really a genuine girl. I will pray to God that you and she can be parents soon. আরাব কিছু বলতে পারল না, শুধু থ্যাঙ্কস বলল। আদিরা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল। মি আরাব এলিনা আপুর রিলিজ কবে? আজ। ও চলেন। আরাব আর আদিরা হাঁটতে লাগল। আরাব ভাবছে মেয়েটা নিজেই বাচ্চা, আবার সে অন্যের বাচ্চা সামলায়। মি আরাব, আপনি এলিনা আপুকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ। আরাব ব্রেইন ইউজ করে জবাব দিল। আমি কই থাকব? কেন আমার সাথে? সমস্যা কি? এলিনা আপু? ও কিছু মনে করবে না। এলিনা আপু ঠিক হয়ে গেলে আমাকে এই দেশ ঘুরাবেন ওকে? তোমার ঘোরাঘুরির নেশা আছে দেখছি। জি, কারণ আম্মু যাইতেই দিত না। বলছে বিয়ের পর যাইস। এখন তো আপনিই বর, টেম্পরারি, সো আপনাকেই বলছি। আর ফিউচারে বাচ্চা কাচ্চাকে গল্প শোনাতে হবে না? হ্যাঁ শুনাইও, পাগলি মেয়ে। এই নামে ডাকিয়েন না। কেন? প্রিয় মানুষদের ডাকে মানুষ এই নামে। তুমিও তো আমার ভালো বন্ধু আর সাময়িকভাবে স্ত্রীও তাহলে। তবুও ভালোবাসার মানুষ নই। চলুন, দেরি হচ্ছে। আমি আর আরাব এলিনাকে বাড়িতে ড্রপ করে বেরিয়ে এলাম। আরাবকে এলিনা থাকতে বললেও আরাব আমার কথা ভেবে থাকল না। গাড়ি চলতে থাকল হোটেলের দিকে। এক মুহূর্তে আমি ঘুমিয়ে পড়লাম। আমার মাথাটাও আরাবের কাঁধে স্থান পেল ঘুমের ঘোরে। আরাব সরাল না। কেন যেন এই ঘুমন্ত মুখটার উপর আরাবের অনেক মায়া হয়। বারবার ওকে ভাবায়, আরাব কি একটা মেয়ের জীবন নষ্ট করছে? হোটেলের সামনে এসে গাড়ি ব্রেক করতেই আদিরার ঘুম ভেঙে গেল। আরাব দুটো রুম আগেই বুক করেছিল। কিন্তু হোটেল ম্যানেজমেন্ট ভুল করে একটা হানিমুন সুইট বুক দিয়েছে শুনে আরাবের রাগ উঠলেও কিছু করার নেই। অগত্যাই আদিরাকে নিয়ে ওই রুমে গেল। রুমটায় ঢুকে আমার চোখ আটকে গেল। পুরো রুম মোম, ফুল আর বেলুন দিয়ে সাজানো। থিমটাই লাল আর সাদা। আমি আরাবের দিকে তাকাতেই ভুল করে এই সুইট বুক হয়ে গেছে। ব্যাপার না, মাঝে বালিশ থাকবে যেমনটা নানুবাড়িতে ছিল। আমি আর কিছু বললাম না। আরাব লাগেজ খুলতেছিল। আমি রুমটার পিক তুলছিলাম। আদিরা, এত ছবি তোলা বন্ধ করো। আরে না, আমি দেখাবো আমার বান্ধবীদের। হ্যাঁ দেখাও, ওরা ভাববে সত্যি হানিমুন। ভাবলে ভাবুক, বাট আমি তুলবই। মি আরাব শুনেন না, আমি না একটা লাল গাউন আনছি, আপনি মোমগুলো জ্বালিয়ে আমার পিক তুলে দিয়েন ওকে। আচ্ছা। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। এদিকে বাইরে থেকে রুম সার্ভিস নক দিল। আরাব খুলতেই বলল তাদের জন্য হোটেলের পক্ষ থেকে গিফট এগুলো। আরাব নিয়ে এসে খুলতেই দেখল সব হানিমুনের গিফট। এমনকি একটা নাইটিও ছিল। নাইটিটা আরাব হাতে নিতেই মি আরাব, এটা কি ছি? আরাব হকচকিয়ে আদিরার দিকে তাকাতেই না, মানে এটা আমার না, মানে হোটেলের না, তোমার। কুল কুল। মুভি দেখছি, হোটেল থেকে দিছে মেবি। দেন মোরেই দেন, এইটা আমি কুবরাকে দেখামু মুহাহা। পাগল হইছ, এগুলো কে দেখায়? কেন আমি? আপনার কি দেন তো? তুমি সত্যি একটা পাগলি নেও, যা ইচ্ছা করো। আমার ফোনে ভিডিও কল আসলো। আম্মু করছে, তার সাথে কথা বললাম।
আরাব উঠে ওয়াশরুমে গেল। আম্মুর সাথে কথা বলে আমি কুবরাকে ফোন দিয়ে ওর সাথে বকবক করতে লাগলাম। কুবরার সাথে কথা বলতে বলতে কখন যে আরাব এলো বুঝলামই না। আরাব আদিরার দিকে তাকিয়ে আছে। লাল গাউন, ভেজা চুলগুলো ছড়িয়ে রাখা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, আর কিছুই না। আদিরাকে যেন অপরূপ লাগছে। আদিরার দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে আরাব হুঁসটা খেয়ে আদিরার উপরেই পড়ল। দুজনে বিছানার উপর। আরাব আদিরার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে তফাতে খুবই কম। চারপাশের সাজ, সিচুয়েশন সব দুজনের মনেই ভিন্ন অনুভূতি তৈরি করছিল। আরাব আদিরার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আরাব আদিরাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আনমনেই আদিরার কপালে আর গালে চুমু খেল। কোনো পুরুষের প্রথম স্পর্শ ছিল ওটা আদিরার গালে। আরাবের চোখ আটকে গেল আদিরার ঠোঁটের নিচের তিলে। আনমনেই সেটার দিকে আরাবের ঠোঁট এগোতে লাগল। এমন সময় আরাবের ফোন বেজে উঠল। ঘোর দুজনেরই কেটে গেল। এলিনা ফোন করেছে। এলিনার সাথে কথা বলে আরাব ঘরে আসল। সরি, আসলে ইটস ওকে, ঘুমাবো আমি। আদিরা লজ্জায় আর কিছু বলল না। আরাব নিজেও লজ্জা পেয়েছে। কেউ কারো সাথে কথা বলল না। আরাব মাঝে বালিশ দিয়ে শুয়ে পড়ল। দুজনে দুদিকে ঘুরে। তবুও দুজনের লজ্জা লাগছে। সবচেয়ে বেশি আদিরার। লাগাটা স্বাভাবিক, কারণ লজ্জাই তো নারীর ভূষণ। আনমনেই নিজের কপালে হাত দিয়ে বসল আদিরা। হঠাৎ মুখের হাসি উড়ে গেল আদিরার। কারণ সে জানে এ সম্পর্ক স্থায়ী না। তাই স্বপ্ন আঁকা ভুল। চোখ থেকে দু ফোঁটা জল গড়াল। তা আদিরা, কবে ছাড়তেছ আরাবকে? এলিনাকে দেখতে এসেছিল আদিরা। তখন তাকে এই প্রশ্নটা এলিনা করল। আপনি তো জানেনই সব মেয়ে বিয়াপু, তাহলে এত প্রশ্ন কেন? ভয় লাগে নাকি যে কেড়ে নিব? মজা করে কথাটা বললাম। পারবা না, আমি রাখতে দিব না আরাব, শুধু আমার। সেটাই তো বলছি, উনি আপনার আর আপনার চিন্তার কিছু নাই। আমি কথা রাখব। রাখলেই ভালোই। এলিনাকে কথাটা মজা করে বললেও কথাটা এলিনার মাথায় বসে গেল। আর সে এটা নিয়ে আদিরার প্রতি কিছুটা রেগেও গেল। কিছু সময় পর আরাব হাসল। কি কথা বলছো তোমরা? আরাব প্রশ্ন করল। ও কিছু না বেবি। আমি জাস্ট বিলিভ করতে পারছি না তুমি আসছো। সেদিন বুঝলাম হাউ মাচ ইউ লাভ মি। আই লাভ ইউ টু সো মাচ। হুম। আদিরা, চলো, তোমাকে ঘুরাতে চেয়েছিলাম, আজ ঘুরাবো। আরাব বলল। আদিরা, একটু অন্য রুমে যাবা, আমার ওর সাথে কথা আছে। এলিনা বলল। ওকে। আমি এটা বলে বেকনিতে গেলাম। আমি যাওয়ার পর তোমরা ঘুরতে যাবা? হ্যাঁ। আরাব, আমাকে একবারও বললা না তুমি আমার কাছে থেকে আজকাল কথাও লুকাচ্ছ। এলিনা বলল। বলা শেষ? আরাব বলল। না। এলিনা বলল। লুকানোর হলে তোমার সামনেই বলতাম না। এই টাইপ কথা বলাটাই বন্ধ করো। এবং তোমার এত সন্দেহ হলে সাথে আসতে পারো তুমি। হ্যাঁ, আমি তো যাবই। ওয়েট করো, রেডি হচ্ছি। এলিনা বলল। তুমি না অসুস্থ? বেড রেস্ট। হ্যাঁ, কিন্তু তুমি আশায় আমি বেটার। এলিনা কিছুটা থেমে কথাটা বলল। আরাভের আজকাল এলিনার বিহেভগুলো একদম পছন্দ হচ্ছে না। এলিনা রেডি হয়ে আসতেই, এলিনা আপু, আপনিও যাবেন? আমি বললাম। কেন, কোনো প্রবলেম? আমি কি যেতে পারবো না?
হি ইজ মাইন এন্ড আই ক্যান গো এনিহোয়ার উইথ হিম। কুল আপু। আমার কি সমস্যা হবে? সেদিন এখানকার মানুষগুলো জোস, কিন্তু কেউ কারো উপর গুরুত্ব দেয় না। হাহা। আমি বললাম, তুমি মেবি এসব আজাইরা কথা খুব বলো, তাই না আদিরা? না মানে আচ্ছা সরি। তার কথাগুলো খারাপ লাগলো। ওকে এভাবে বলছো কেন? আরাব বলল। না জাস্ট বললাম আমি। ওহ গুড। আরাব কথা বাড়ালো না। ওই দিন আমি আর বিশেষ কথা বললাম না। আমার নিজেরই এলিনা আপুর কথাগুলো খারাপ লেগেছে। এলিনা এক মুহূর্তে আরাভের হাত ধরে হাঁটা শুরু করল। আরাভের কেন যেন আজ এটায় অস্বস্তি লাগতেছে। তবুও নিজেকে সামলে রাখল। আমি যথাসম্ভব নিজেকে দূরত্বে রাখলাম। হাঁটতে হাঁটতে এক মুহূর্তে উস্টা খাইলাম। আরাব সাথে সাথে এলিনার হাত ছেড়ে আমার হাত ধরে ফেলল। এখান আসেও তোমার উস্টা খাওয়া ঠিক হলো না, আরাব বলল। না মানে কি জানি জমিন মেবি আমারে বহুত ভালা পায়, তাই নিজের দিকে টানে হিহি। আমি হেসে হেসে বললাম, হ্যাঁ তোমার মতো পাগলিকেই টানে। হ্যাঁ মনে হয়। আরাব শুনো একটু। এলিনা আরাবকে ডাক দিল, কিন্তু আরাব আদিরার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় কম গুরুত্ব দিল। আরাব। এলিনা আবার ডাক দিল। দিনটা এভাবেই কাটল। হোটেল রুমে ফিরতেই, আদিরা মাইন্ড করিও নাও অমনি। আমি মাইন্ড করিনি, বাট মাফও করিনি। কি শর্তে মাফ করবেন ম্যাডাম আপনি? একটা আইসক্রিম। ওকে ডান চলো এখনই। হ্যাঁ কারণ আমি জানি এলিনার সাথে তুমি ভালো করে কিছু দেখতে পারোনি। তাই ভাবছি কথা রাখতে তো আমাকেও হবে, ঘুরাতে চেয়েছি ঘুরাবই। মি আরাব আপনি অনেক ভালো, ইচ্ছা করছে কিস করে দেই, কিন্তু এলিনা আফা বকবে তাই করমু না। চলেন যাই। আমি লাফাতে লাফাতে বের হলাম। আরাব আরেকবার বলে উঠল, পাগলি মেয়ে একটা। ওই দিন আরাব আর আদিরা কিছু সময় বাহিরে কাটাল। আদিরা একটু একটু করে বুঝতেই পারতেছে যে ও আরাবকে ভালোবাসে, কিন্তু সে তার ভালোবাসার কথা কোনোদিন জানাতে পারবে না। সে এটা ভেবেই নিজের অনুভূতিকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। রাতে, মি আরাব আপনি এলিনা আপুকে ভালোবাসলেন কেন? বলছিলাম তো কারণ। কিন্তু কেন? আই ডোন্ট লাইক হার। সেও তোমাকে পছন্দ করে না, আর আমি জানি তুমি ওকে পছন্দ করো না। তোমার একটা জিনিস ভালো জানো, সব মুখে বলে ফেলো। ওমা থাঙ্কু থাঙ্কু। আচ্ছা বলো তো আমি কেমন? আপনি একটু রাগী, কিন্তু সুইট। মাঝে মাঝে ভাল লাগে, আবার মাঝে মাঝে বান্দর লাগে। কাল যে কিস করলেন, এরপর তো একটু লুইচ্চাও লাগে। কথাটা বলেই নিজেই জিহ্বায় কামড় দিলাম। আরাব আর কিছু বলল না, ও ভাবতে পারেনি আদিরা এমন বলতে পারে। আরাব কিছু সময় পর, আমি একটু বেকনিতে যাচ্ছি। হুম। আমি নিজের মাথায় বাড়ি মারলাম। এভাবে বলাটা উচিত হয়নি, কিন্তু ভুল করে বলে ফেলছি। রাতে আরাব একপাশে, আমি একপাশে। তার আর আমার একসাথে থাকার সময় দিন দিন কমে আসছে। হ্যাঁ আমি আর তার সাথে থাকতে পারবো না বেশি দিন। এসব ভেবেই হঠাৎ কান্না পেয়ে গেল। আদিরা তুমি কাঁদছ? আদিরার ফুপিয়ে কান্নার শব্দ আরাভের কান এড়াতে পারল না। কান্নার ঘোরে জবাব দিতে পারলাম না। কি হয়েছে বলো? আরাভ আবার প্রশ্ন করল। এমনি। আম্মু আব্বুকে মিস করছি। অনেকদিন তাদের দেখিনি তাই। এটাও সত্য, আবার আরেকটা সত্য আছে যা তাকে বলতে পারবো না।
আরে পাগলি কাঁদিও না, দেশে গেলেই নিয়ে যাব, আর তোমার আমার বিয়ের 1 বছর হলেই তোমার কাজও শেষ। তারপর তোমার জবও ফিক্স হবে, বিদেশে শিফট হয়ে তখন তুমি তাদের নিয়েও যেতে পারবে। হুম। তাই কাঁদিও না। হুম। আমি কিছু বললাম না। এলিনা আরাবকে জরুরিভাবে এক জায়গায় আসতে বলায় আমি আর আরাব সে পথে যাত্রা ধরলাম। ওখানে গিয়ে দেখি ছোট খাটো একটা পার্টি চলছে। আরাব যেতেই সবাই ওকে ঘিরে ধরল। বুঝলাম আরাবের বন্ধু বান্ধব এরা। সবাই সবার মতো এনজয় করছে। আমি, এলিনা আর আরাব এক জায়গায় দাঁড়িয়ে। হঠাৎ এক মুহূর্তে এলিনা বলে উঠল, হেলো এভরিওয়ান, আটেনশন প্লিজ। টুডে আই এম মাচ হ্যাপি এন্ড আই ওয়ান্না শেয়ার মাই ফিলিংস উইথ ইউ গাইস। মি এলিনা এন্ড আরাব উই আর গেটিং ম্যারিড সুন। সবাই কংগ্রাটস দেওয়া শুরু করল। কথাটা যেন আমার কানে তীরের মতো বাজল। কিন্তু কিছু করার নাই। আরাব আর এলিনা কাপল ডান্স করতে এগিয়ে গেল। হ্যাঁ, তাদের খুব সুন্দর লাগছে, কিন্তু দৃশ্যগুলো আমার সহ্য হচ্ছে না। একটা ছেলে আসলো। হে, হু আর ইউ? নো ওয়ান। উপস, মাচ অ্যাটিটিউড, ছেলেটা বলল। কেন, আপনার কি মুই ভাব নেই তো? বান্দর কোনেকার। ওয়েট ওয়েট, আমার কিছু না, এমনিই ভাবলাম একা আছো, বোর হচ্ছ, ভাবলাম একটু কোম্পানি দেই। ইয়ে মানে আপনি বাঙালি? কেন, মনে হয় না? মনে হয়েছিল, ভাবলাম ইন্ডিয়ান কাপড় ছেঁড়া ফাটা, তাই আর কি। এটা স্টাইল। জানি। বাট তবুও ছেঁড়া ফাটাই তো। তুমি অনেক ফানি। আপনি অনেক ঝানি। কি? কিছু না। আমি কাইফ, তুমি? আদিরা। ডান্স করবেন মিস আদিরা আমার সাথে? নো। রুড। আমি কিছু না বলে দাঁড়ায় রইলাম। লেটস গো না। এই বলে ছেলেটা আমার হাত ধরে টানতে লাগল। বিষয়টা খুব খারাপ লাগতেছিল। আমি না বলে যাচ্ছিলাম। হঠাৎ আরাব এসে বলল, ওকে ডিস্টার্ব করছিস কেন? হে ব্রো, ডিস্টার্ব করছি না। সি ইজ মাই নিউ ফ্রেন্ড, আর আমি ওকে ডান্স করতে ডাকছিলাম। ও রাজি না বুঝাই যাচ্ছিল, সো জোর করিস কেন? তোর কি প্রবলেম? তোকে তো বলছি না। একটা মেয়েকে জ্বালাচ্ছি, সেটাই প্রবলেম, আর কত বড় বেয়াদব তুই, এখনো হাত ছাড়ছিস না? ছাড় ওর হাত। কথাটা শুনেই আমার হাত ছেড়ে দিল। চিপ বিহেভ করবি না, আর একটা মেয়ে মানা করলে বুঝা শিখ। আরাব আবার বলল, আরাব বেশি কথা বলবি না। বন্ধু হইস, বাট অপমান করার অধিকার নাই তোর। তো তোর আছে একটা মেয়ে না বললেও তাকে জোর করার? হে, তোর কই লাগে? হ্যাঁ, এলিনাকেও নিবি, এর সাথেও মজা নিবি নাকি? কয়টা লাগে? বাইদা রাস্তা, এটা কে, তোর রক্ষিতা নাকি? মুখ সামলে কথা বল। আরাব রেগে বলল, কেন গায়ে লাগে? বাট জোসমাল। কই পাইছিস বলতো? পারলে আমাকেও দিস এক রাত। আরাব সাথে সাথে কাইফকে ধরে মারতে শুরু করল। সেই সাথে গালি দেওয়া। পরিস্থিতি থমথমে হয়ে গেল। সবাই এসে আরাব আর কাইফকে আলাদা করতে লেগে পড়ল। মার খেতে খেতে কাইফের নাক দিয়ে রক্ত পড়তে লাগল। কাইফও আরাবকে মারতে লাগল। সবাই ওদের জোর করে আলাদা করল। কাইফ, তোকে আমি ছাড়ব না। মাল পেয়ে এখন বন্ধুদের ভুলো। কে হয় তোর? হ্যাঁ, কি জন্য এত লাগে? বুঝি না আমি। সি ইজ মাই ওয়াইফ। এন্ড ইফ এনিওয়ান উইল ডেয়ার টু টাচ হার, আই ওন্ট স্পেয়ার হিম। সি ইজ only my girl and I have right to touch her and no one has that right.
ওকে। সবাই অবাক হয়ে গেল। এটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও অবাক হয়ে আরাভের দিকে তাকিয়ে আছি। শুন, আদিরার দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে রাখে দিব। I can kill him who will dare to do something wrong to her. এইটুকু বলে আরাব আদিরার হাতটা ধরে নিল। চলো আদিরা, এটুকু বলে আরাব আদিরার হাত টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসল। এলিনার এদিকে রাগ হচ্ছে। ও ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো, কিন্তু এসে আরাব আদিরাকে কোথাও পেল না। আমি আর আরাব নিশ্চুপভাবে হাঁটছি। কেউ কথা বলছি না কারো সাথে। আরাব এখনো আমার হাত ছাড়েনি। তার হাতের মাঝে কেন যেন নিজেকে সুরক্ষিত মনে হয়। নীরবতা ভেঙে আরাব বলল, কিছু খাবে? না। আচ্ছা। আমি আর আরাব একে অপরের সাথে আর কোনো কথা বললাম না। কিছু সময় পর হোটেলে। আরাব, জীবন অনেক আজব, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি জানেন আপনার বাবা আপনাকে অনেক বেশি ভালোবাসে। কেন যেন কথাটা বলতে ইচ্ছা হলো আরাবকে। কারণ আমি জানি আরাব এবং আমি আর বেশি দিন একসাথে থাকতে পারব না। সেই লোক আমাকে ভালোবাসে না। আপনি তাকে ঘৃণা কেন করেন? এসব জানতে হবে না তোমার। আর তো কয়দিনই তো আছি আপনার সাথে, তারপর তো চলেই যাব। জেনেই যাই। যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল তার সে আমার পাশে ছিল না। কোনোদিন আমি তো সৎ মা চাইনি, কিন্তু সে তার শারীরিক চাহিদা মিটানোকে বেশি প্রয়োজনীয় মনে করছে। নিজের আব্বু সম্পর্কে এভাবে বলতে লজ্জা করছে না আপনার? না। আপনি জানেন একটা বিষয়? আপনার মাঝে বাচ্চামি স্বভাবটা বেশি। আমি ভাবতাম আপনি খুব বুঝেন, কিন্তু স্বাভাবিক বিষয় বুঝার সামর্থ্যই নাই আপনার। হ্যাঁ, নাই। এসব শুনতে ইচ্ছুক না আমি আদিরা। লাস্ট একটা কথা জানেন? উনি বিয়েটা আপনার জন্য করেছে যেন আপনি একটা মা পান, আর শারীরিক চাহিদাই যদি বিয়ের একমাত্র কারণ হতো তাহলে সবাই বিয়ে করত। অনেকে ভালোবাসার জন্য বা অন্য কারণে বিয়ে করে না, তাদের চাহিদা শারীরিক চাহিদার ঊর্ধ্বে। একজন জীবনসঙ্গী সবার লাগে, আর আপনার বাবারও হয়তো একজন জীবনসঙ্গী দরকার পড়েছিল, অথবা অন্য কারণ। সবার লাগে না, তুমিই তো বললা। পৃথিবীতে কত মানুষের ওয়াইফ মারা যায়, কই সবাই তো আর আবার বিয়ে করে না। তাদের দরকার পড়ে না। তার হয়তো দরকার পড়েছিল, কিন্তু এটা দিয়ে আপনি তাকে ঘৃণা করতে পারেন না। তিনি আপনার পিতা। জাস্ট শাট আপ আদিরা। আপনি চুপ করাতে পারবেন ব্যাপার না, কিন্তু সত্য বদলাবে না। এবং আমি এটাও জানি আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, কিন্তু দেখাতে চান না। আপনি নিজের ইমোশন লুকাতে চান। আপনি মিসেস নাজিয়া চৌধুরীকেও ভালোবাসেন, এবং অনেক বেশি। আপনি আপনার ভালোবাসাকে শুধুই নিজের জেদের কাছে পরাজিত করছেন। আরাব আদিরাকে থাপ্পড় মেরে দিল। তার সাথে কেউ এভাবে কথা বলেনি। তাকে কেউ বুঝাতেও আসেনি এভাবে। এই জিনিসটা সে সহ্য করতে পারেনি। আমি প্রস্তুত ছিলাম না এই জিনিসটার জন্য। এসব ফালতু আলাপ দ্বিতীয়বার আমার সামনে করবা না। আমি তাদের ঘৃণা করি। আর কি ভাবছো? একটু আগে ওরকমভাবে বললাম বলে নিজেকে বড় ভাবতে শুরু করবা? তোমার জায়গা কোথাও নেই আমার লাইফে। জাস্ট ডিল আমাদের হোপ মনে আছে তোমার। নিজেকে আমার আপন ভাবতে আসবা না। আমাকে এসব বলার অধিকার তোমাকে দেইনি। সামান্য টাকার জন্য যে বউ হয়ে যায় তার মুখে আবার বড় বড় কথা। আরাব কথাগুলো বলে হোটেল রুমের বাইরে চলে গেল। আমি জানি আমার অধিকার নেই আরাব।
কি করব বলেন, আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রথমে কাজটাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আমার দায়িত্ব এটা। যতই যা বলেন, আপনার একাকিত্বের জীবনটাকে রঙিন করেই যাব। মনে মনে বললাম। কিছু সময় পর আরাব বের হয়ে এখনো ফিরেনি। আমি নিস্তব্ধ হয়ে বসে আছি। হঠাৎ ফোন বেজে উঠল। হোটেল ম্যানেজমেন্ট থেকে, আরাব নাকি ড্রিঙ্ক করে প্রবলেম করছে নিচে। আরাবকে নিয়ে উপরে আসলাম। আরাব নিজেই তাল সামলাতে পারছিল না। কখনো এমন পরিস্থিতি পাইনি জীবনে। কোনো মতে আরাবকে বিছানায় শুইয়ে দিলাম। উঠে আসব, আরাব আমার হাত ধরে তার দিকে টান দিল। হ্যাচকা টানে আমি তার বুকে এসে পড়লাম। আরাব ছাড়ুন। কেন এমন করো? কেমন করেছি? আমি ওই লোকটাকে ঘৃণা করি এটা জেনেও তার কথা বলো কেন? আচ্ছা সরি, শাস্তি তো দিছেন, এই যে থাপ্পড়ের দাগ দেখুন। আমি উঠার চেষ্টা করলাম, আরাব আরও শক্ত করে জড়িয়ে ধরল। এখানে? আরাব চুমু খেল। সরি, আর হবে না। আরাব বলল। আচ্ছা বাদ দেন, ঘুমান। আপনি নেশায় আছেন, আমাকে উঠতে দিন। যাইও না আদিরা। যেতে তো হবেই, ডিল না আমাদের। নইলে এলিনা আপুর কি হবে? জানি না কিছু, তুমি যাবা না। এটুকু বলে আরাব তার ঠোঁট দিয়ে আমার গলায় স্পর্শ করল। কেন যেন বাধা দিতে চেয়েও পারছিলাম না। আরাব এক নাগারে গলা, ঘাড়ে চুমু খেতে লাগল। এক মুহূর্তে হুঁশ আসতে থামিয়ে দিলাম। সম্ভব না আরাব। দেরি হয়ে গেছে অনেকটা। আমাকে আটকাইও না। আটকাতে হবেই যে। প্লিজ আদিরা। আমি কারো অভিশাপ চাই না জীবনে। সাথে চাই না আপনাকে কেউ অভিশাপ দেখ। মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গার সমান। আপনি জানেন এই জীবনে খুব কম মানুষকে আপন করছি, তার মাঝে আপনি একজন। জানেন জানি না থাকতে পারবো কি না আপনাকে ছাড়া, কিন্তু থাকতে হবে। আচ্ছা সত্যি কি আমি টাকার জন্য বিয়ে করছি? ওই দিন আপনি আমার বোনকে কিডন্যাপও তো করেছিলেন। ভয় তো আপনিও দেখিয়েছিলেন, পরে আমি একটু স্বার্থ লাগলে দোষ হলো কেন? আপনি শোধ নিয়ে আমাকে ছেড়ে দিলে আমি কি করতাম বলেন? এই জন্যই তো প্রস্তাব রেখেছিলাম। কথাগুলো বলে আরাবের দিকে চোখ দিতেই বুঝলাম সে ঘুমিয়ে গেছে। চোখের পানি তার গালে গড়িয়ে পড়ল। উঠার চেষ্টা করলাম, কিন্তু আরাব ঘুমের ঘোরেও ছাড়ল না আমাকে। আরাবের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, আরাব যখন দেখল নাজিয়া চৌধুরী আদিরাকে একদম পছন্দ করছে না, তখন সে ঠিক করে নিল আদিরাকে বিয়ে করবে। আদিরাকে পারফেক্ট মনে হয়েছিল আরাবের। তাই সে আদিরার বোনকে প্রথমে কিডন্যাপ করে আদিরাকে জোর করে রাজি করাই বিয়ের জন্য। আরাবের মা আগেই বুঝেছিল তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তিনি এমনভাবে সম্পত্তির দলিল তৈরি করেছিলেন যে সব সম্পত্তি আরাব ও তার ওয়াইফ পাবে ঠিক বিয়ের 1 বছর পর। এছাড়া আরও অনেক কাহিনী। আরাব এলিনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নাজিয়া চৌধুরীর জন্য আদিরাকে বিয়ে করে। ভালোবাসা একটা পানির গড়িয়ে যাওয়ার মতো। তারা তাদের দিক নিজে খুঁজে নেয়, তেমনি ভালোবাসাও নিজের প্রিয় মানুষকে খুঁজে নেয়। আরাবের ঘুম ভাঙতেই বুকের উপর একটা ভার অনুভব করে। তাকিয়ে দেখে আদিরা জড়সড় হয়ে তার বুকে শুয়ে আছে। আরাব আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আদিরাকে। কেন না তার শান্তি লাগছে। আদিরার ঘুমন্ত মুখ ভালো লাগছে আরাবের। হ্যাঁ, কাল রাতে বেশিই বলেছে সে আদিরাকে। যা ঠিক হয়নি। চেষ্টা করেও কাল রাতে কি হয়েছে মনে করতে পারছে না সে।
আদিরাকে ডাকতে যাবে এমন সময় আদিরার ঘাড়ে কামড়ের দাগ আরাভের চোখে পড়ে। তাহলে কি রাতে নেশার ঘোরে কিছু করেছে সে আদিরার সাথে? আরাভ একটু নড়ে উঠতেই আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই আদিরা, জি বলুন। কাল রাতে কিছু হয়েছে? হ্যাঁ, অনেক কিছু। কেন ভুলে গেছেন? মি আরাভ, আপনি তো আমারে হায় হায় এই মুখ আমি কই দেখাবো? একটু হাসির স্বরে মজা করে বললাম। আদিরা, আর ইউ সিরিয়াস? না, কেন আপনি সিরিয়াস? আদিরা, জাস্ট আনসার দেও, আমাদের মাঝে কি কিছু হয়েছে? কেন এমন মনে হলো? আগে আনসার দেও। না, আপনি বলেন আগে, আপনার কেন এমন মনে হচ্ছে? আমি আরাভকে প্রশ্ন করলাম। তোমার ঘাড়ে লাভ বাইট দেখে। হ্যাঁ, হতে ধরেছিল, হয়নি। আপনারই বাইট। আপনি এগিয়েছিলেন নেশার ঘোরে আমার প্রতি। আমি এগোইনি। শুনেন, আমার শরীর এতটা সস্তা না যে দিয়ে দিব। জানেন না কতটা কাছে এসেছিলেন? হাহামি আরাভ, এখন আমি বলি আপনাকে শরীরের নেশা ধরেছিল? কাল তো খুব বললেন আমাকে, এখন আমি বলি? শাট আপ। না, কেন? শুনবেন না? আপনার বেলায় আপনার যা মুখে আসবে বলবেন, আর আমার বেলায় দোষ? শুনেন, নেশার ঘোরে এগিয়েছিলেন ঠিক, কিন্তু থামিয়ে নিয়েছি। আই এম সরি, আসলে ড্রিঙ্ক করাটা খুব বেশি হয়ে গেছিল। আমার এরকম খারাপ ইন্টেনশন ছিল না। কেন আমি বলি কিছু? শুনেন মি আরাব, আপনার মতো যা মাথায় আসে তা বিলিভ আমি করি না। আর আমি বিনা দোষে নিজের দিক ভাবে কাউকে দোষও দেই না। এটা নিতান্তই সামান্য ভুল হগো পরিস্থিতির। আদিরা, কোনো কথা বলিয়েন না, শোনার ইচ্ছাটা হচ্ছে না। শুনো। আরাব রিকোয়েস্টের স্বরে বলল। কি শোনাবেন? আরও বলবেন যে আমি এই করেছি সেই করেছি? শোনার এনার্জি নাই আমার, প্লিজ। আচ্ছা, এই ডিল শেষ হবে কবে? আমার আর ভালো লাগছে না এই বাধাছাড়া সম্পর্কের আবডালে থাকতে। ওকে ফাইন, জলদি মুক্তি পাবা। হ্যাঁ, মুক্তি চাই আমি, আপনার সাথে থাকতে আমার আর ভালো লাগছে না। আরাব আদিরার কাছে সবকিছুর জন্য সরি বলতে চেয়েছিল। কিন্তু আদিরার কথাগুলো আরাভের পছন্দ হয়নি। রাগী মানুষের এই এক দোষ, তারা ছোট বিষয়ও খুব সহজে রাগ করে ফেলে। আরাব রাগ ধরে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেল। আমি জানি সে এলিনার কাছে যাবে। আজকের কথাগুলো বলা জরুরি ছিল। কারণ তা না হলে ওকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে। এমনকি তারও। কারণ আরাভের জীবনে আমি শুধুই আদিরা, আর এলিনা আরাভের হবু সন্তানের মা। হ্যাঁ, এলিনা প্রেগনেন্ট। আরাভ এলিনার পাশে বসে আছে। হ্যাঁ, ক্ষমা চাচ্ছে গতদিনের জন্য। সাথে এলিনাকে বুঝাচ্ছে যে আরাভও তাকে ভালোবাসে। পুরোটা আরাভ করছে রাগের বশে। এলিনার আর কি চাওয়ার, সে তার চাওয়া পেয়েই গেছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই এলিনা দরজা খুলতে গেল। আরাভ এলিনার কাছেই গেছে কি না ওটা দেখতে এলিনার বাসায় গেলাম। ও আদিরা, কি করতে এসেছ? উনি আছে কি না ওটা দেখতেই। প্রয়োজন নেই, যাও। আচ্ছা। ফিরে যেতে গিয়ে ফোনটা হাত থেকে পড়তেই কুড়োতে হেললাম। এলিনার চোখ আদিরার গলার কাছে যেতেই চমকে উঠল এলিনা। আদিরা, দাঁড়াও, ভিতরে আসো। আসলে সরি, বেশি বলে ফেলছি, আসলে রেগে আছি তো। দাঁড়াও, আমি আরাবকে বলতেছি। তুমি বসো একটু। এলিনার দেরি হচ্ছে বলে নিজেই ওর ঘরের দিকে এগোতেই দরজার সামনে দাঁড়াতেই দেখলাম আরাভ এলিনাকে জড়িয়ে ধরে আছে। এলিনা বারবার আরাভের গালে,
কপালে চুমু খাচ্ছে। এলিনার ঠোঁট আরাভের ঠোঁটের কাছাকাছি আনতে ধরেছিল। বেরিয়ে পড়লাম। বুক ফেটে যাচ্ছে। কিন্তু কি করার, বিয়েটাই তো ডিলের উপর। নিজের সুখের জন্য আরেক মেয়ের জীবন নষ্ট করা যে যাবে না। তাদের সুখটা যে একটু বেশিই জরুরি। বেরিয়ে আসলাম। এদিকে আরাভ এক ঝটকায় এলিনাকে ছাড়িয়ে দিল। কি করছো তুমি? কেন আমাকে পেতে দেও, আজ তোমাকে আপন করে। এটা বলে এলিনা আবার আরাভকে জড়িয়ে ধরতেই আরাভ এলিনাকে ছাড়িয়ে দিল। এলিনা, বেশি এগোবা না। আমি এতটা কাছে তোমার আগেও আসিনি, এখনো আসব না। তাহলে আদিরার কাছে কেন গেছো? মানে কি ভাবো বুঝি না? ঠিকই দেখেছি ওর ঘাড়ের লাভ বাইট। ওটা তো আর এমনি এমনি আসেনি। বুঝি ভালোবেসে ফেলছো ওকে, তাই না? হ্যাঁ, একসাথে থেকে সেক্স নিডটা চলে আসছে, তাই না? ও কেমন মেয়ে, কথা রাখে না। যত সব বাজে মেয়ে। টেল মি ইউ লাভ হার, তাই না? হ্যাঁ, আইট লাভ হার। আর ওর ব্যাপারে কিছু বলবা না ওকে? হ্যাঁ, আমি দিয়েছি। সমস্যা কোনো? ও আমার লিগ্যাল ওয়াইফ, আমার যা ইচ্ছা করব। কোনো সমস্যা? আরাভ, এটা আমার সাথে তুমি করতে পারো না। চেঁচিয়ে উঠল এলিনা। কেন পারি না? ইউ চিটেড মি। আমি ছাড়ব না তোমাকে। এলিনা চেঁচিয়ে উঠল। ও রিয়েলি? আরাভ বলল। ইস। এলিনা, চিট আমি করছি, তুমি করনি, তাই না? মানে? লিসেন, আই নো ইউ আর প্রেগনেন্ট। এন্ড এই বাচ্চাটা যে ডেভিডের এটাও আমি জানি, সো নাটক করিও না। আমি যখন ছিলাম না তোমরা কি করছো সব খবর পাইছি। তোমার না ফ্রেন্ড ছিল। এখন তো বাচ্চার বাবাও। সব মেনে নিতাম যদি ভুলটা স্বীকার করো, তা কিন্তু করনি। সো ইটস ওভার এলিনা। আর আরেকটা জিনিস, আই লাভ আদিরা। আজ বুঝলাম, আগে বুঝিনি। থ্যাঙ্কস বুঝানোর জন্য। এলিনা হকচকিয়ে উঠল। ও ভাবেনি আরাভ জানতে পারবে। আরাভ আর এলিনার এমন কিছুই হয়নি যে এলিনা প্রেগনেন্ট হবে। এলিনা কি করবে ভাবতে পারছিল না। আদিরাকে সরিয়ে দিলে ও সব পাবে, ভালো স্বামী এবং বাচ্চাটার বাবাও। তাই তাড়াতাড়ি আদিরাকে সরাতে সে এই চালটা চালে। কিন্তু আদিরা বিশ্বাস করে নেয়। আরাভ বেরিয়ে পড়ল। আদিরাকে ওর সরি বলার আছে। আসলে রাগটা বরাবর বেশি তার। কিন্তু খুব বেশি দেরি হয়ে গেছে আরাভের। একা একা হাঁটছি। কষ্ট পাচ্ছি নাকি না বুঝতেছি না। সামনে একটা পরিচিত মুখ চলে আসতেই। আদিরা, তুমি এখানে? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আজ আমার দিনটা এত লাকি ছিল, জাস্ট সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। রোহান ভাইয়া, তুমি না লন্ডন গেছিলা? তুমি প্রথমে আমাকে ভাইয়া বলা ছাড়ো। হ্যাঁ, ওখানেই ছিলাম, তারপর আমি এখন আমেরিকায়। জানো আদিরা, ধন্যবাদ, তোমার পাওনা ছিল যা আমি দিতে পারিনি। কিসের জন্য? তুই না থাকলে আমি লাইফে প্রতি দ্বিতীয়বার সিরিয়াস হতাম না, আমি কখনোই না। আমি এ বছরই দেশে ফিরতাম তোর পরিবারের কাছে তোমার হাত চাওয়ার জন্য। দেখ, আমি কাল রাতেই তোকে খুব মিস করছিলাম, আর আজ তুই আমার সামনে। এই আদিরা, তুই এত চুপচাপ হয়ে আছিস কেন? এই আদিরাকে তো অচেনা লাগছে। পিচ্চি মেয়েটা যে বকবক করে, আর আজ এত চুপচাপ। সম্ভব না যে এটা আর রোহান ভাইয়া। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এটা তুই কি বলছিস আদিরা? সত্যি বলছি। হ্যাঁ, চঞ্চল আদিরা আর চঞ্চল নেই। জীবনে অনেক কিছু হয়ে গেছে। তুমি যাওয়ার পরের বছর বাবা স্টক করে।
এখন মোটামুটি তাও তখন ফুপিরা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। নিজে স্টেবলিস্ট হব এটা আমার ড্রিম। তাই তাদের দমাতে কিছুদিনের জন্য মামা বাড়ি আসি। সেখানে সবটা রোহান ভাইয়াকে জানাই। রোহান ভাইয়া আমার প্রিয় মানুষদের একজন। খুব ছন্নছাড়া হলেও তিনি জীবন সম্পর্কে সবচেয়ে বেশি বুঝেন। তিনি জীবনে একবার ভেঙে পড়েছিলেন প্রথম ভালোবাসায় ধোঁকা খেয়ে। তখন তার পাশে দাঁড়িয়ে তাকে শক্ত করেছিলাম। ভাইয়া চেয়েছিলেন জীবনটা আমার সাথেই কাটাবেন। না ভালোবাসা টাইপ সম্পর্ক আমাদের কারো দিক থেকেই নেই। সম্পর্কটা ছিল বোঝাপড়ার। সে আমাকে বুঝতো, আমিও তাকে বুঝতাম। তিনি আমার সম্পর্কে আত্মীয়। কাছাকাছি বাড়ি হওয়ায় মিল ছিল খুব। প্রেমিক প্রেমিকা টাইপ সম্পর্ক কখনো ছিল না। সব বিষয়ে তার কাছে সাজেশন নিতাম, কিন্তু হঠাৎ যোগাযোগ হারিয়ে যায়। তিনি নেমে পড়ে যোগ্যতা গড়ার লড়াইয়ে আমিও ব্যস্ত হয়ে পড়ি। তুই এখন কি করবি জানি না, কিন্তু কারো ঘর যে ভাঙ্গা ভুল হবে। ভাবছিলাম তোমাকে বিয়ে করব, আমার আজাইরা বাজাইরা জিনিস সহ্য করবা, কিন্তু এখন আমিও তো ভালোবাসা নামক বহমান জিনিসে আটকে গেছি। এখন পড়ালেখাটায় মনোযোগ দিব, তারপর চাকরি, তারপর একটা বাচ্চা অ্যাডপ্ট করব, এরপর ওকে বড় করব, ওকে বিয়ে দিব। আমাকে থামিয়ে রোহান ভাইয়া বলল, তারপর তার বাচ্চা হবে, ওদের সাথে তুই খেলবি তাই না? হ্যাঁ মনে আছে তোমার তাহলে। স্লান হাসি হেসে বললাম। কষ্ট ঢাকানোর মতো কঠিন কাজ তো তোর দ্বারা হতো না, এখন এমন কেন? মানে এমনে এমনে দেখছেন আমি বড় হয়ে গেছি। এই দেখেন আপনার কান পর্যন্ত। কথা ঘুরালাম। বড় হয়ে গেছিস সত্যি। আমি আরাভের সাথে কথা বলবো? না, আমি এখনই আরাবকে ছাড়তে পারবো না। তাকে তার পরিবারের যজ্ঞ করব আর তার মনে নিজের প্রতি ঘৃণা জাগাব। তুই ছাড় দিচ্ছিস? আদিরা কখনো ছাড় দেয় না, তুমি জানো। বাচ্চাটার কোনো দোষ নাই। আর আমি কথা দিয়েছিলাম, বিয়েটাই ডিল, তুমি জানো। এখন কি করবি? কি আর হোটেলে ফিরব, ঘুমাবো, জলদি বাড়ি যাব, তারপর এই সেই করব, তারপর ওই ঘৃণার সংসারটাকে ভালোবাসার সংসার করব, উস্কে বাদ ফিল্মের হিরোইনের মতো পালাবো। তারপর গান করব হামারি আধুরি কাহানি। তুমি তোমার গিটারটা আনিও। রোহান আর কথা বাড়ালো না। সে জানে আদিরা কষ্টে আছে। তারও খুব কষ্ট হচ্ছে। আদিরা তার প্রিয় একজন। চল তোকে হোটেলে ছেড়ে আসি। আমি রাস্তা আবার ভুলে যাই। কেমনে কোনো দিক দিয়ে এখানে আসছি নিজেই ভুলে গেছি, হিহি। আরাব কাছাকাছি এসেই দেখল আদিরা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আরাভের রাগ উঠে গেল। আদিরা। আরাভের ডাক শুনে পিছনে ফিরলাম। জি বলুন। এলিনা আপু কেমন আছে? ডক্টর কি বলল? আরাব কিছুটা অবাক হল, তাহলে কি আদিরা জানে এলিনা প্রেগনেন্ট? মনে মনে ভাবল, হলে ভালোই হয়। এখন আমাদের সংসার হবে সুখের সংসার। কি হলো, কথা বলেন, স্ট্যাচু হয়ে কেন? আমি আবার প্রশ্ন করলাম। কথা ছিল। রোহানকে দেখে আরাব কথাটি বলল। হ্যাঁ বুঝছি, ডিভোর্স পেপার কি রেডি হয়ে গেছে? আদিরা কথা আছে। হ্যাঁ আমি তো শুনলাম, বলেন কি কথা? ও ইনাকে দেখে লজ্জা পাচ্ছেন? এটা রোহান ভাইয়া, আমার আত্মীয়। আমরা একই পাড়ায় থাকতাম। এখন উনি এখানে। ইনি আমার ক্রাইম পার্টনারও। আপনি মাঝে না আসলে তো আমি ইনাকেই বিয়ে করতাম।
দূর, আপনি জোর না করলে আজ আমি উনার সঙ্গে ঘুরতে যাইতে পারতাম। এখন আবার এনাকে নিউ বউ খুঁজতে হবে। জানেন উনি অনেক ঘোরাঘুরি পছন্দ করে। আপনাকে বলছিলাম না আমারও ভাল্লাগে, কিন্তু আম্মু দেয়নি। আরে জানেন রোহান ভাইয়া অনেক ভালো গান গায়। আন্দাজি এসব বকবক করে আরাভের দিকে তাকালাম। আদিরা, আমার মাথা ব্যথা করছে, আমরা কি হোটেলে যেতে পারি? আরাভের রাগ লাগছিল আদিরার মুখে রোহানের কথা শুনে। রোহান বিষয়টা বুঝতে পেরে বলল, হ্যাঁ আদিরা, যা এখন। নাম্বারটা দে, তোর যোগাযোগ তো হবেই। আর আমি তো দেশে ফিরবই এবার। ওই শুন, কাল বিকেলে তুই না হয় এই রেস্টুরেন্টে আসিস, আমি তোর জন্য কিছু জিনিস কিনছিলাম। তোর প্রিয় চকলেটও। ওমা সত্যি, থাঙ্কু। আপনিও আসিয়েন আরাব। আরাভের দিকে তাকিয়ে রোহান বলল, আরাভের সাথে আমাকে ফিরতেই হবে, এখনো অনেক কাজ বাকি। কিন্তু এলিনাকে করা ওয়াদাও আমি রাখব। আমি আর আরাব হোটেলে ফিরলাম। ঘরে ফিরতেই আরাব আমার হাত ধরে নিজের দিকে টান দিল। এমনটা আরাব কখনো করেনি। আরাব, হাত ছাড়ুন। না। কেন? ছাড়ুন আমাকে। এটা বলে আমি তাকে ছাড়িয়ে যেতে ধরতেই তিনি আরো শক্ত করে পিছন দিয়ে আমাকে জড়িয়ে ধরল। এত কিসের কথা তোমার ওই রোহানকে নিয়ে? কই, ও তো তার পরিচয় বলছিলাম জাস্ট তোমাকে। না, তাও বলবা না? আমি শুনতে চাই না কারো নাম, তারিফ তোমার মুখে। এটা বলে আরাব আমার ঘাড়ে মুখ ডুবাল। কিছুটা কেঁপে উঠলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে, মিস্টার আরাব, ছাড়ুন আমাকে। চুপ, একদম কথা না। আরাব আমার ঘাড়ে চুমু খেতে লাগল। মিস্টার আরাব, তেলাপোকা। কিছুটা হকচকিয়ে আরাব আমাকে ছেড়ে কিছুটা সরে গেল। হ্যাঁ, ও তেলাপোকা খুব বেশি ভয় পায়। আরাব কিছুটা ছাড় দিতেই আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হব এটা বলে দৌড় দিলাম। কতক্ষণ পালাবা আদিরা? না হয় পালাও, কিন্তু আমার ভালোবাসার অত্যাচারটা যে এখন বেড়ে যাবে তোমার জন্য। এখন না হয় আমি বুঝেছি আমি তোমাকে ভালোবাসি। তোমার মনেও যে ভালোবাসাটা জাগাতে হবে। কথাটা বলে মুচকি হাসল আরাব। আরাব জানে না আদিরাও ওকে ভালোবাসে, আর এটাও জানে না এলিনা আদিরাকে কি বলছে আর আদিরার মনে কি চলছে। এদিকে আরাব তাহলে সত্যি আমার প্রতি ফুটবল হচ্ছে? না, তাহলে এলিনা আপু আর তার বাচ্চার কি হবে? আজ যা দেখলাম তা কি ভুল? না, যাই হোক না কেন, আমার তো ওদের জন্য আরাবকে ছাড়তেই হবে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, আর কাছে আসা যাবে না। হঠাৎ ব্যাগ থেকে ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাগটা সাথে নিয়েই ওয়াশরুমে ঢুকলাম। আদিরা, আমি এলিনা। জি বলুন। বি হ্যাপি বেব। মানে? আমি যাচ্ছি তোমাদের জীবন থেকে। আরাব তোমাকে ভালোবাসে। আমার বাচ্চাটার কি হবে? আমি এতদিন তোমার সাথে খারাপ বিহেভ করছি, কিন্তু আমার বাচ্চাটা কি করছে সিস্টার? বেঁচে কি করব আর? আপু প্লিজ এমন কিছু করবেন না। আমি তো সেদিনও বলেছি আরাবকে ছাড়ব। এটা তো ডিল ম্যারেজ। কিন্তু আরাব আর আমার মাঝে খুব বড় একটা ঝগড়া হয়েছে। ও ব্রেকআপ করছে আমার সাথে। এখন আমার কি হবে বলো? আমার বাচ্চাটার কি হবে? এলিনা আরও কিছু ইমোশনাল কথা বলল আদিরাকে। সে জানে আদিরা খুব বেশি ইমোশনাল। এই ট্রিকটাই ইউজ করল সে। আদিরাও বিশ্বাস করে নিল এলিনার কথা। রাতে আদিরা মানুষ কখন কাকে ভালোবেসে ফেলে বুঝে না, তাই না? আরাব তার মনের কথা আদিরাকে বুঝতে এভাবে বলল।
আপনাকে কি আবার ভূত ধরছে? কি বলতে চাও? কিছু না, আমি কি কিছু বলতে পারি? তবুও বলছিলাম কি, আজকাল আপনি লুচ্চা হয়ে যাচ্ছেন। একটু কেমন কেমন জানি। আপনি জানেন আপনাকে আজকাল ফিল্মের লুচ্চা হিরো লাগে। না না, হিরো না, আপনি তো ভিলেন, লুচ্চা ভিলেন লাগে। এই পাগলি মেয়েটার প্রেমেই আমাকে পড়তে হলো। এই পৃথিবীতে মেয়ের কি যে অভাব পড়ছে বুঝি না। শেষে কি না এই মেয়েটাকেই ভালোবেসে ফেললাম। আরাব মনে মনে ভাবছে। মনে মনে কি বলেন? ভূতে ধরছে কি আর এমনি বলতেছি। আরাব আর কিছু বলল না। সে জানে আদিরা তাকে উল্টা পাল্টা কথা বলবে এখন। কি হলো, কথা বলেন না যে? আদিরা, তুমি যদি চুপ করে না ঘুমাও তাহলে আমি তোমাকে কিস করব। আপনি বহুত লুচ্চা, আমি ঘুমাচ্ছি। করব নাকি? বললাম তো ঘুমাচ্ছি। এই দেখেন চোখ বন্ধ। আরাব হেসে ফেলল। এই মেয়েটার প্রতি তার ভালোবাসা একটু বেশি করে কাজ করতে শুরু করেছে। আরাব কিছু একটা ভেবে পিছন দিক দিয়ে আদিরাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ল। আরাব এরকম করতেই। এ কি করছেন? নিজের বউকে জড়িয়ে ধরছি। আরাব বলল। এলিনা আপুর কথাটা শেষ করতে দিল না। চুপচাপ ঘুমাবা নাকি কিস? আমি আর কিছু বললাম না। আজ কেন যেন আরাবের ব্যবহার আজব লাগছে। এরকম কোনোদিন করেনি সে। পরের দিন। আরাব, আমাকে এই রেস্টুরেন্টটায় একটু পৌঁছে দিবেন? রোহান ভাইয়া ওখানে যেতে বলেছিল। আমি বললাম, কি দরকার যাওয়ার? এই ধরেন একটু প্রেমের আলাপ করব। মজা করে বললাম। আরাব কোনো জবাব দিল না। তাই আমি বললাম, আরে কিছু জিনিস নিতে বলেছিলাম, ওগুলো কালেক্ট করতে যাব। নিয়ে চলেন তো। চুপ করো। তোমার ওই রোহানের কাছে নিজেই যাও। আমি পৌঁছে দিতে পারবো না। আপনি কি বাই এনি চান্স রোহান ভাইয়াকে নিয়ে জ্বলতেছেন? আমি হেসে প্রশ্নটা করলাম। ওইসবের উপর আমি জ্বলব? আমার জ্বলার প্রয়োজন নাই। তাহলে আমাকে ওখানে নিয়ে যান। আমি পারবো না, নিজে গেলে যাও, নইলে যেতে হবে না। আপনি একটা আস্ত হনুমান। ঠিক আছে যাচ্ছি, আমি একাই যেতে পারবো। আমার সাথে কেন যাবেন? যাবেন তোর এলিনা আপুর সাথে বুঝি বুঝি। বুঝোই যখন বলতে আসো কেন? যাও তো, ভালো লাগতেছে না এসব আজাইরা প্যাচাল। রোহানের কথা বলার পর যখন আদিরা এলিনার কথাও বলল, তখন আরাভের রাগ উঠে গেল। যার ফলে সে এভাবে বলল। এদিকে আরাভের চিন্তা হতে লাগল। তাই নিজেই বেরিয়ে পড়ল আদিরার খোঁজে। রেস্টুরেন্টে গিয়ে দেখে ওখানে রোহান বসে। আরাব, আদিরা আসেনি তোমার সাথে? ও তো। আচ্ছা বাদ দেও, এগুলো ওর জন্য। শুনো, কিছু কথা ছিল। জানি তোমাদের বিয়েটা ডিল, শুধুই ডিল হলেও বিয়ে কিন্তু বিয়েই হয়। একটু চেষ্টা করিও সম্পর্কটাকে বাঁচানোর। মেয়েটা মুখের উপর সব বললেও কষ্টের কথা বলে না। আচ্ছা। কিন্তু আদিরা তো অনেক আগেই বেরিয়েছিল। কি বলো? ওর অভ্যাস, আবার নতুন জায়গায় গেলে রাস্তা ভুলে যায়, নিশ্চয়ই আবার ভুলে গেছে। ওকে এখনই ফোন দেও। রোহান বলল। ওর ফোন তো রেখে গেছে এখন আমার পকেটে। ওয়েট, আমি খুঁজার চেষ্টা করতেছি। নো নিড, আমার ওয়াইফকে আমি নিজেই খুঁজতে পারব। এটুকু বলে আরাব আদিরাকে খুঁজতে বেরিয়ে পড়ল। এদিকে আমি চিন্তায় কেঁদে ফেললাম।
জায়গাটা সম্পূর্ণ অচেনা আর আমি ভুল করে ব্যাগও রেখে এসেছি। হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়লাম। আরাব এখানে আগে থেকেই পরিচিত, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ভালোবাসার মানুষকে দীর্ঘ সময় চোখের সামনে না পেলে যা হয়। আরাবকে দেখতেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। যেন হুঁশ নেই কিছু সময়। কেন খুব না একা যেতে পারো, কি হলো, হারিয়ে গেলা কিভাবে? আরাবের কথায় হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিলাম। আহা, ছাড়লে কেন, ভালোই তো লাগে। আপনি জানেন আপনি লুচ্চা হয়ে গেছেন আর আমি মোটেও হারায় যাইনি। আমি তো এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। ও তাই? আমি লুচ্চা তাই না? জি। তাহলে লুচ্চামি তোমাকে দেখাই। এটুকু বলে আরাব সেখানেই আমাকে কিস করে ফেলল। এটার জন্য প্রস্তুত ছিলাম না। প্রথমে আশেপাশে তাকিয়ে দেখি কেউ বেশি গুরুত্ব দেয়নি। ছি, আপনি অনেক লুচ্চা। ছি, এটা কি করলেন? আমি আম্মুকে এখন কি বলবো? আম্মু মারবে। আদিরা চুপ। না, আপনি বাজে। হায়রে, এখন আমার কি হবে? আমি কই যাব? আমার বিয়েও হবে না। মানুষ দেখে ফেলছে আমাকে, এখন খারাপ ভাববে। বাবা তো আমাকে মেরাই ফেলবে। ওই মেয়ে চুপ। মারবে কেন? পরপুরুষ আমি। আর কেউ গুরুত্ব দিবে না এসব, এখানে স্বাভাবিক। ও হ্যাঁ, আপনি তো আমার স্বামী বলেই গেছিলাম। কি? হ্যাঁ, কিন্তু এলিনা আপু। ভার মেয়ে যা কোয়ে। ওমা গো, আপনি তো দেখি আমার ভাষায় কথা বলছেন। হ্যাঁ, তোমার চক্করে আমিও পাগল হয়ে গেছি। এবার চলেন ম্যাডাম। উখে। ওদিন হোটেলে হঠাৎ আমার ফোন বেজে ওঠে। ফোনটা ধরতেই কিছু কথা শুনেই চোখে পানি চলে আসলো। এই আদিরা, কাঁদছ কেন? মিস্টার আরাব মা। কি হয়েছে বলো? মিস্টার আরাব মা স্টক করেছেন। আদিরা, কাঁদিও না, আমি এখনই টিকিট কাটছি, আমরা এখনই বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা হব। সংসার এমন একটা অধ্যায় যেখানে একখানে থাকলে একে অপরের প্রতি ভালোবাসা আসে একটু হলেও। স্টক করেছেন মিসেস নাজিয়া চৌধুরী, কিন্তু আমি তাকে শুধু মা বলায় আরাব ভেবে বসেছে আমার জন্মধাত্রী মা। পার্থক্য কিসে? মা তো মাই। দেশে ফিরতেই আরাব গাড়ি আমার বাড়ির দিকে নিতে যাচ্ছিল। আপনার বাড়ির দিকে গাড়ি ঘুরান কেন? তোমার মা তো নাজিয়া চৌধুরী স্টক করেছে। তার মানে তুমি তার জন্য দেশে ফিরলে? জি। তুমি বললা তোমার মা। তিনিও আমার মা। আপনারও মা? না, সে আমার মা না। আপনি নিয়ে যাবেন কি না? আমি একাও যেতে পারি মি আরাব। জোর করে আরাবকে নিয়ে গেলাম। পুরোটা রাস্তা আরাব খুব একটা কথা আমার সাথে বলল না। বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই। দারোয়ান আঙ্কেলের কাছে শুনলাম তারা কোনো হসপিটালে। শুনে আরাবকে নিয়ে গেলাম। এবারও আরাব যেতে চাচ্ছিল না। গিয়ে দেখি মায়ের নাকে পাইপ দেওয়া। খোঁজ নিয়ে জানলাম স্টকট মাইনর ছিল। বাবাকে দেখলাম একপাশে বসে কাঁদছে। নিতু এক জায়গায় দাঁড়িয়ে। আমি যেতেই আমাকে জড়িয়ে ধরল নিতু। ওকে সান্ত্বনা দিয়ে আসতেই, মি আরাব, আপনার কাছে একটা জিনিস চাইব, দিবেন? আর কি চাও? এখানে আসছি, এটা কি বেশি না? হুম, কিন্তু আরেকটা জিনিস প্লিজ। হুম, বলো। বাবার কাছে গিয়ে সান্ত্বনা দিন। কোনোদিন নয়, প্লিজ। আরাব আদিরার কথা ফেলতে পারল না। আরাব পাশে দাঁড়াতেই দেখল তার বাবা কাঁদছে। আরাব পাশে দাঁড়াতেই আরাবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কাঁদবেন না মি চৌধুরী। মিসেস চৌধুরী ঠিক হয়ে যাবে।
ও যদি যায় আমার কি হবে বল না বাবা? একবার তোর মাকে হারিয়েছিলাম, আবার কাউকে হারানোর শক্তি আমার নেই। কথাটা বলে হু হু করে কেঁদে উঠল। আরাব চমকে উঠল। তার বাবা তাকে ছেড়ে দিয়ে বলল, তোর মায়ের সময় কাঁদতে পারিনি তোর কথা ভেবে, কিন্তু নাজিয়াও যদি চলে যায় কি করব আমি বেঁচে থেকে? কিছু হবে না উনার, আমি আছি পাশে, কাঁদবেন না। আরাব তার বাবাকে সামলে রাখল। দূর থেকে দৃশ্যটা দেখে ভালো লাগল। ঘৃণার সংসারে একটু করে ভালোবাসা ফিরছে। 2 দিন পর মাকে বাড়ি আনা হলো। এই 2 দিন বাবাকে সামলানো থেকে শুরু করে সবটা আরাবের দ্বারা করালাম। যদিও প্রথমে জোর হচ্ছিল, পরে আরাব নিজেই সবটা করে। ছেলেরা বাবার প্রতিচ্ছবি হয়। শক্ত হলেও ভিতরটা নরম। বাবা ছেলের টানকে পারে আটকাতে? চলবে।